শিয়ালদা কোর্টের বাইরে আইনজীবীদের কার্যত তাদের বক্তব্য হচ্ছে সিবিআইয়ের ভূমিকা এবং সেই ভূমিকা নিয়ে কার্যত যে যেখানে যখন শুনানি চলছে সঞ্জয় রায়ের, এটা পরিষ্কার হলো সিবিআই একটা অন্যায়ভাবে একটা খেলা খেললো। সবাই আপনারা জানেন, প্রত্যেকটা মানুষের সব ধারণা আছে যে বিচারটা কিভাবে কোন জায়গায় নিয়ে যাওয়া হলো। আজকে সঞ্জয় রায়কে সাজা ঘোষণা হবে, জানি ওর হয়তো ডেথ সেন্টেন্স হবে কিংবা লাইফ ইমপ্রিজনমেন্ট হবে। সত্যি কথা বলতে গেলে যাদের ইনভলভমেন্ট ছিল, অনেক প্রমাণ ছিল যেগুলো লোপাট করা হয়েছে, প্রত্যেকটা তদন্তে উঠে এসছে, মানুষের মুখে এসে সবাই জানতে পেরেছিল যে এখানে যে সন্দীপ ঘোষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিল, অন্যান্য ডাক্তাররা বিভিন্নভাবে ইনভলভ ছিল, এবং যে ওসি যে প্রমাণ লোপাট করেছিল অ্যারেস্ট করা হয়েছিল। 90 দিন অকারণে তাদের জেলে পৌঁছিয়ে রাখা হলো। 90 দিনেও পুলিশ চার্জশিট দিল না। তার কারণ কি? তাদের বের করতে হবে। এই যে অন্যায়, এই বিচারের নামে প্রহসন, তার দাবিতেই আমাদের পথে নামা। সত্যি কথা বলতে গিয়ে আমরা প্রথম থেকে অনেক আশাবাদী ছিলাম। সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের লোকেরা এই আন্দোলনকে ত্বরান্বিত করেছিল এবং সঠিক বিচারের আশায় আমরা কি পেলাম? একজন সামান্য যে সিভিক পুলিশিয়া সঞ্জয় রায়, তার ওপর দিয়ে বিচারটা শেষ করতে চাইল। কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট আজ পর্যন্ত দেওয়া হলো না। আমরা অবাক হয়ে যাচ্ছি যে তাহলে অভয়ের বিচারটা হলো কি করে? যারাই একজন কোনোভাবেই একজন এই সব কাজ করতে পারে না, সেটা প্রত্যেকটা লোক জানে। তাই আপনাদের কাছে আমাদের দাবি, আমরা চাইছি পরবর্তী ক্ষেত্রে যাতে করে যারা জড়িত আছে এই কেসে, তাদেরও এই কেসে আওতায় এনে তাদেরও চরম শাস্তি দেওয়া হোক। এবং এখানে সরকার, আমার পুলিশ প্রশাসন এবং সিবিআই মিলে এই নোংরা খেলা খেলেছে। জজ সাহেবের তো কিছু করার নেই। জজ সাহেবের কাছে যা তদন্ত চার্জশিট আসবে তার উপর বিচার হবে। এখানে জজ সাহেব তো বলতে পারে না কেন ওকে বাদ দিলে, কেন ওকে বাদ দেওয়া হলো না। তাই আমাদের সরকারের কাছে এবং সিবিআইয়ের কাছে একটাই দাবি, তোমরা কেন 80 দোষীকে জড়ালে না এবং তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করলে না? 90 দিনের মধ্যে কেন ওদের নামে চার্জশিট দেওয়া হলো না? এবং যখন এসিএম জিজ্ঞাসা করেছিল পুলিশ সিবিআইকে যে আপনারা কি আজ ফাইনাল রিপোর্ট দেবেন 90 ডেজের মধ্যে, সন্দীপ ঘোষ এবং ওই অরিজিৎ মন্ডল যে ছিল ওসি, আসল দোষীকে আড়াল করা ছিল, সেখানে বললো না আমরা চার্জশিট দেবো না। মনে হচ্ছে যেন কোনো একটা অশুভ আঘাত এখানে জড়িয়ে আছে। তাই আমাদের দাবি, আপনারা প্রতিবাদ করুন এবং আসল কালপিটদের এই কেস থেকে যুক্ত করে পরবর্তীতে বিচারের আওতায় আনতে হবে। এই দাবি নিয়ে আপনাদের কাছে আমরা এসেছিলাম এবং এটাই আমাদের বক্তব্য। প্রথম দিন থেকে আমরা লড়াই করেছিলাম, কিন্তু সেই লড়াইটা লাস্টে আমরা কিন্তু আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমরা কোর্ট থেকে নেমে এসেছি, আপনাদের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য। কারণ সিবিআই এসে বলবে আমরা সাজা দিলাম, কাকে সাজা দিলে? এই কেসে তদন্ত যদি পরবর্তী ক্ষেত্রে দেখবেন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট গিয়ে এই কেস খালাস হয়ে যাবে, আমি গ্যারেন্টি দিলাম। এবং কারা করবে? ওই অশুভ আঘাত যারা জড়িয়ে আছে তারাই লয়ার দিয়ে ওই সঞ্জয় রায়কে খালাস করাবে। আমার মন বলছে তাই, কারণ একজনের ওপর দিয়ে এইভাবে বিচার ব্যবস্থা হতে পারে না। আপনার নাম? আমার নাম বাবুল আক্তার হোসেন। সিবিআইয়ের ওপরে আমরা সিবিআই ভরসা নেই তো, সিবিআই যে লাস্টের দিকে এরকম করবে আমরা বুঝতে পারিনি। কলকাতা পুলিশের উপর আস্থা ছিল না, কারণ যে ওসি, যে যারা দায়িত্বে ছিল তারা সমস্ত প্রমাণ লোপাট করেছিল। প্রমাণ লোপাট করার পর তাদের জন্য ধরা পড়লো, অ্যারেস্ট হলো। তাহলে মিথ্যা কেস তো অ্যারেস্ট হয়নি, সিবিআই অ্যারেস্ট করলো। তারপর চার্জশিটে নাম ঢোকালো না কেন? প্রমাণ লোপাট করার জন্য তো একটা কেস আছে, এই কেসে ঢোকালো না কেন? মার্ডার করলাম আমি, রিভলভার, চাকু টাকু ওপেন সব সরিয়ে দিলাম, তাহলে কি আমি যুক্ত নই আসামি হিসাবে? সবই তো করা হলো। হসপিটালের মধ্যে কি ঘটনা ঘটলো? 58 জনকে দেখা গেছিল সিসি ক্যামেরাতে। তাদের কোথায় গেল তারা? সন্দীপ ঘোষ কোথায় গেল? নির্ভয়াকে তো একজন মরেনি। আপনারা বলুন এবার। ঠিক আছে, একে তো কানেক্ট করা। আমার নাম বাবুল আক্তার হোসেন। ওকে, আমি একটা আজকে যা তদন্ত হয়েছে এটা আমরা নয়, সারা ভারতবর্ষ দেখছি। সবার কাছে একটাই প্রশ্ন, শুধু একজন কিভাবে ইনভলভ? এত বড় ঘটনা, এই যে রেপের যে ঘটনা, এত বড় ঘটনা, তার মধ্যে একজন কিভাবে ইনভলভ হলো? যে দুজনকে পুলিশ অ্যারেস্ট করেছিল বা সিবিআই যে দুজনকে তাদেরকে কিভাবে ছড়া হলো? যারা প্রমাণ লোটপাটের জন্যে, যাদের এদের
মধ্যে একটাও কথা বলা হয়নি যে প্রমাণ লোটপাট হয়েছে, এই যে খুনের ধর্ষণের ঘটনায় যে প্রমাণ লোটপাট হয়েছে তার ব্যাপারে একটাও কথা চার্জশিটে বলা নেই। এটা ডিফেক্টিভ চার্জশিট। এটা সব মিলে ঝুলে যে স্টেট গভর্নমেন্ট বলুন বা সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন বা সিবিআই বলুন, এটা মিলে ঝুলে একটা ওকে বাঁচানো হয়েছে। যে মেন মাথা, আজকে সবার একটাই প্রশ্ন যে মেন মাথা যারা করলো তারা কোথায়? তাদের কোনো ঘোষ নেই। সাপ্লিমেন্টারি চার্জশিট এটা আইওয়াস, যে সিবিআই বলেছে যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে, এটা নাথিং, এটা হলো আইওয়াস, এটা আইওয়াস আছে। তাহলে কি কোথাও মনে হচ্ছে সেটিং তত্ত্ব কাজ করে? এটা সেটিং হচ্ছে। সিবিআই আপনি যেদিন ওই ওসির বেলটা হলো সেদিন কোর্টের মধ্যে সিবিআই বলছে আমাদের কিছু বলার নেই। কেন বলার নেই? এটা এই থেকেই বোঝা যাচ্ছে এটা সেটিং আছে। সিবিআই সেটিং করে এটা বেল দিয়েছে। আমরা এই সন্দেহান করছি কোন অদৃশ্য হাত এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করছে, যার বিরুদ্ধে সারা দেশ, সারা পশ্চিমবঙ্গের মানুষ একদৃষ্টতায় যে আন্দোলনের ডাক দিয়েছিল, আমরা সেই আন্দোলনের সংগতি জানিয়ে এই আইএলইউর পক্ষ থেকে আজকে আপনাদের সামনেই সিবিআই প্রতি আস্থা, সিবিআই পক্ষে কোনো আস্থা নেই, সিবিআই পক্ষে কোনো আস্থা নেই, সিবিআই যে তদন্ত কোনো আস্থা নেই। কার্যত যারা আইনজীবী তাদের বক্তব্য হচ্ছে যে আপনারা শুনলেন যে নির্দিষ্টভাবে যে তদন্ত হয়েছে তদন্তের মধ্যে গড়িমসি রয়েছে। আইনজীবীদের বক্তব্য যে ডালমে কুচ কালা হয়। কি ডালমে কুচ কালা? সিবিআই যে তদন্ত করছে তদন্তের মধ্যে ফাঁক ফোকর আছে, কারণ সাপ্লিমেন্টারি চার্জশিটে এখনও ইনক্লুড করতে পারেনি, এই দাবিতেই সরব আইনজীবীরা। তাহলে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং প্রাক্তন যিনি অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকে হেফাজতে নেওয়ার পরও সামগ্রিক যে প্রেক্ষাপট, যে পরিস্থিতি, যা কার্যত কাঠগড়ায় দাঁড় করাচ্ছে সিবিআইকে, একথা আইনজীবীরা বলছেন। অর্থাৎ সারা দেশে যখন শরৎ এই তিলকতমার ঘটনা পরিপ্রেক্ষিতে যখন সঞ্জয় রায় যখন আজকে তার শুনানি, তার সাজা ঘোষণার বিষয় চলবে, এখানে অসন্তোষ প্রকাশ করছেন। শুধু তাই নয়, সিবিআইয়ের ভূমিকা, দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার যার সুনাম নিয়ে কার্যত প্রশ্ন তুলেছেন শিয়ালদা কোর্টের একটা অংশের আইনজীবীরা। এখন দেখা যাক আস্তে আস্তে সিবিআই তদন্তের ক্ষেত্রে আদৌ কোনো অগ্রগতি হয় কিনা, বা মানুষ আস্থা হারাচ্ছেন যে কথা তারা বলছিলেন। তাই যত বেলা গড়াচ্ছে উত্তেজনা ক্রমশ পারদ বাড়ছে। আপনার সঙ্গে থাকুন, আমি দেখাতে বলবো সহকর্মীকে। কার্যত বারান্দায় ইতিমধ্যে ওপরে চলছে একদম সঞ্জয় রায়ের বক্তব্য শুনছেন বিচারপতি অনির্বাণ দাস, কিন্তু নিচে যারা কথা বললেন আইনজীবীরা, তারা এই রায়, এই ঘটনায় তারা বারবার করে বলছেন যে একা সঞ্জয় রায়ের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয়, এবং সঞ্জয়কে নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং হচ্ছে ওই যে ইতিমধ্যে এই আপনারা দেখতে পাচ্ছেন আইনজীবীদের ওখানে কার্যত দোতলা তিনতলা তারা ভিড় রয়েছেন। প্রত্যেকটি বাংলার মানুষ যেমন নজর রেখেছেন দ্য কোয়েরিতে, তেমনি প্রতিটি মানুষ এখানকার যারা সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে যারা রয়েছেন আইনজীবী, বিভিন্ন স্তরের মানুষ, যেখানে শুনানি চলছে, যেখানে যারা সাজা ঘোষণার কথা বলা হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে এটা কি প্রহসন, যে কথা আইনজীবীরা বলছেন? তাহলে শিয়ালদার কোর্টের যে ছবি, যে ঘটনা আজকে বাংলার মানুষ শুনবে কিছুক্ষণ পর, তা কি নজিরবিহীন, নাকি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তের প্রশ্নচিহ্ন তুলে দিলেন এখানকার আইনজীবীরা? সেটা সময় বলবে, পরিস্থিতি বলবে। আপনারা আরও আপডেট নজর রাখুন। আপনারা দেখুন কার্যত ওপরতলা পর্যন্ত ছেড়ে মানুষের কিছু মুখ, প্রত্যেকে কিন্তু রয়েছেন সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, একদম 4 মঞ্জিল পর্যন্ত কিন্তু মানুষ রয়েছেন, তারা শুনছেন, ভেতরে আছেন বহু মানুষ। তাই সঞ্জয় রায়ের বক্তব্য শোনার পর তিনি সাজা ঘোষণা করবেন বিচারপতি অনির্বাণ দাস, কিন্তু যে আইনজীবী যে প্রশ্নটা করলেন, এরপরে হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, সঞ্জয় রায়কে বার করা হবে না তো, বেকসুর খালাস করা হবে না তো? এরকম প্রশ্ন কেন করলেন তারা? যারা এই পেশার সঙ্গে যুক্ত, আইন পেশার সঙ্গে, তারা বিচার ব্যবস্থার এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন না। বিচার ব্যবস্থা হচ্ছে সার্কামস্ট্যান্স এভিডেন্স, যা এথিক্স, যেটা গুরুত্বপূর্ণ। তাহলে সিবিআই এবং কলকাতা পুলিশের ভূমিকা সত্যি কি অনবদ্য, নাকি নিন্দার ঝড়
আবার উঠবে, অপেক্ষা করুন, সঙ্গে থাকুন। আমি নয়ন রায়, এবং ইতিমধ্যে প্রায় ঘড়ির কাঁটায় 2:40 বা 45 হবে। দীর্ঘ শুনানি চলছে, দীর্ঘ তার বক্তব্য শুনছে। আমরা ভেতরে গেছিলাম, সেখানে দেখলাম যে কোনোভাবে অনুসূচনার কোনো ছেদ বা খেদ বা যাকে বলে যে একটা অপরাধীর যে ভেতরের যে ইনার মিনিং থাকে, তার চোখে মুখে সেটা পাওয়া যায়নি। তাহলে সে যে কথাটা আইনজীবীরা বলছেন যে তাকে যুপকষ্টে বলি দেওয়া হলো। দেখুন, আমরা বারবার বলছি এই ঘটনায় সঞ্জয় রায়কে যেভাবে কলকাতা পুলিশ যাবজ্জীবনের ঘোষণা করছেন, যাবজ্জীবন সাজা ঘোষণা হয়েছে, যাবজ্জীবন উপরে যারা মানুষ তারা বলছেন এখন, এবং ইতিমধ্যে তারা বলছেন যে সঞ্জয় রায়ের যাবজ্জীবনের সাজার ওপর থেকে যারা আইনজীবী আছেন বিভিন্ন স্তরে, যারা ভেতরে কোর্টরুমে ছিলেন, তারা বলছেন। তাহলে প্রশ্ন থেকেই গেল, একরাশ প্রশ্ন, অভিযোগ পাল্টা অভিযোগ উঠল। কলকাতা পুলিশ তদন্ত, পরবর্তীকালে সিবিআই যা কোর্ট মনিটরিং হয়েছে, তাহলে সিবিআই ভারতবর্ষের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং তাদের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠল, এখান থেকে যে আওয়াজ এলো যে যাবজ্জীবন ঘোষণা, এখনও যদিও অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট আমরা পাইনি, তাই এই রায় আমাদের নয়। আমরা যিনি আইনজীবী যারা সিবিআই আইনজীবী তার কাছ থেকে শুনবো, আমরা পরিবারের যারা আইনজীবী তাদের বক্তব্য শুনবো, যদি সঞ্জয় রায় আইনজীবী তার বক্তব্য আমরা শুনবো। অর্থাৎ যে সারা দেশ তখন তাকিয়েছিল শিয়ালদার আদালতে, আজকে যখন যাবজ্জীবনের কথা যখন থেকে तीसरी मंजिल से जो आवाज आ रहा है, बोल रहा है, उसको लाइपर हुआ है, तो बात बताएंगे। কিছুক্ষণ অপেক্ষা করুন। পুলিশ কার্যত ঘিরে ফেলেছে, উপরে প্রচুর পুলিশ রয়েছে, কারণ একদম উপরের দিকে তাকান, বহু মানুষ তারা কিন্তু ভেতরে কোর্টের ভেতরে রয়েছেন, কোর্টের লবিতে রয়েছেন, আর বহু মানুষ শিয়ালদা স্টেশনের বাইরে বাংলা পক্ষ আছেন, বিভিন্ন সমাজের নাগরিক সমাজ তারা আন্দোলন করছেন। এই রায় আদৌ কি অভয়ের বাবা এবং মায়ের প্রাণকে ঠান্ডা করতে পারল? সত্যিই কি প্রশ্ন থেকে গেল সিবিআইয়ের ভূমিকা নিয়ে, যে কথা আইনজীবীরা বলছিলেন? কি ঘোষণা হয়েছে? উনি যা বললেন যে যাবজ্জীবন, 50,000 টাকা জরিমানা, অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আমরা শুনবো। তাই অফিসিয়াল স্টেটমেন্ট যতক্ষণ না পাচ্ছি, আপাতত যারা ছিলেন তাদের বক্তব্য আমরা শুনছি, কিন্তু এটা কোনো আপনাকে ইম্পর্টেন্স দিচ্ছে না, কারণ অফিসিয়াল স্টেটমেন্ট ইজ ইম্পর্টেন্ট ইন দিস কেস। তাই প্রত্যেকটি মানুষ যারা এখানে সকাল থেকে ভিড় করেছিলেন, 18ই জানুয়ারি তাকে দোষী সাব্যস্ত করেন বিচারপতি অনির্বাণ দাস। আজকে তার সাজা ঘোষণার বিষয় ছিল, আমরা যা শুনছি যে যাবজ্জীবনের কথা বিচারপতি ঘোষণা, তাকে রায় যেটা সেন্টেন্স সেটা লিখেছেন। অনেকে প্রশ্ন করছিলেন, অনেকে বলছিলেন যে তার যাবজ্জীবন হবে নাকি লাইফার হবে। শুনছি যাবজ্জীবন। আবার বলছি অফিসিয়াল স্টেটমেন্ট আমরা পাইনি, তাই এই দায় আমাদের নয়, আমরা শুনবো অফিসিয়াল স্টেটমেন্ট। কিন্তু যে সান্নাটা, যে শুনশান পরিস্থিতি সারা বাংলা দেখলো, আর্জি করে ঘটনায়, যে ঘটনার মর্মস্পর্শী, রাস্তায় নেমে আন্দোলন, রাস্তায় নেমে মিছিল হয়েছে, চেতনার বিপ্লবের কথা অনেক মানুষ বলেছেন। তাহলে একজন কর্তব্যরত তরুণী চিকিৎসক, যার বেঁচে থাকার অধিকার ছিল, তিনি নৃশংস খুন ধর্ষণের তাকে পৃথিবী ছাড়তে বাধ্য করা হয়েছে এই নরপিচাস, নরঘাতকরা। তাহলে হু ইজ দ্য রেসপন্সিবল? এ সবাই তো উঠতে रहेंगे না, উঠনা भी चाहिए। তাই শিয়ালদা কোর্টে যখন আমরা রয়েছি, খুব স্বাভাবিকভাবে পুলিশের এতটাই হচ্ছে যে ভিড়, খুব স্বাভাবিক পুলিশের ভূমিকা থাকবে, পুলিশের কাজ করে পুলিশ। কিন্তু আমরা মনে করছি যে এই মুহূর্তে যে সাজা ঘোষণা আমরা শুনবো, অবশ্যই শুনবো, শোনার পরে আমরা অফিসিয়াল স্টেটমেন্ট সেটা শুনবো, কিন্তু ভূমিকাও থেকে যাচ্ছে সিবিআইয়ের ভূমিকা নিয়ে সরব। এখানে বহু মানুষ যারা কার্যত আইনজীবীরা বলছিলেন, তাই দোতলা হোক, তিনতলা হোক, চারতলা হোক, সর্বত্রই কিন্তু মানুষ শুধু অপেক্ষায় আছেন। এবং সঞ্জয় রায়ের আমরা শুনছিলাম যে তার যাবজ্জীবন, আবার বলছি ইজ নট এ অফিসিয়াল স্টেটমেন্ট, আমরা শুনবো এবং হচ্ছে এটা সিভিল অ্যান্ড ক্রিমিনাল কোর্ট শিয়ালদা, সেখানে আমরা দাঁড়িয়ে এবং
তাকে বার করার প্রক্রিয়া চলছে এবং আমরা সেদিকে নজর রাখছি এবং ইতিমধ্যে পুলিশ কর্ডন করে ফেলেছে, পুলিশ কার্যত পুরো ঘিরে ফেলেছে, খুব স্বাভাবিক। তাহলে অভয়ের বাবা, অভয়ের মা তারাও ভেতরে আছেন, তার পরিবার ভেতরে আছেন, অনেকের চোখে জল, অনেকের অশ্রু ভেজা জল, অনেক আন্দোলন। 8ই আগস্টের ঘটনা, 9ই আগস্ট যখন স্ফুলিঙ্গের আগুনে যখন জ্বলতে শুরু করলো এবং এই তিলকতমাকে যেভাবে ধর্ষণ এবং খুনের পরিপ্রেক্ষিতে এ বাংলায় নজিরবিহীন যে ঘটনা ঘটেছে তার কোনো এক্সপ্লেনেশন বা তার কোনো সামারি হয় না। তাই ঘৃণ্য এই ঘটনার অপরাধীর সাজা যদি যাবজ্জীবন হয়, বিচারপতি ঠিক করবেন সাজাটা কি হবে। বিচারপতি এভিডেন্স যা পাবেন সে কথার উপর, সেই সেন্টেন্সের উপরেই কিন্তু তিনি তার জাজমেন্টটা শোনাবেন। তাহলে প্রশ্ন কি থাকলো না সিবিআইয়ের ভূমিকা, দেশের প্রথম সারির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সবাই। আপনারা প্রত্যেকে কমেন্টস করুন, আপনারা জুড়তে থাকুন। আমরা আছি এই মুহূর্তে একদম শিয়ালদাতে, যেখানে সঞ্জয় রায়েরকে বার করার প্রস্তুতি চলছে। বহু মানুষের ভিড় রয়েছে, বহু সংবাদ মাধ্যম রয়েছে, সমাজের বিভিন্ন স্তরে মানুষ রয়েছে। তাই পুলিশের ভূমিকা এবং সিবিআইয়ের ভূমিকা নিয়ে আমরা প্রশ্ন করছি, কিন্তু প্রশ্নটা হচ্ছে বিচারপতির প্রশ্ন। আপনারা এই दर्दनाक जो घटना की जहाँ पर बात है, ये दुख भरी वास्तव की जमीन पर बात भी है। मैं इसलिए हिंदी में बोल रहा हूँ, ये देश के कोने कोने में आज नज़र भी था শিয়ালদা কোর্ট में, मगर কি হলো আলটিমেট সেটার জন্য আমরা অপেক্ষা করছি। কিন্তু আমরা যা শুনলাম যাবজ্জীবনের সাজা ঘোষণার কথা আমরা শুনেছি, যদিও অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট আমরা পাইনি। তাই আমার চিত্র সাংবাদিক সমীর দফাদার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এখানকার যে মহল, বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মী ছাড়াও, সাংবাদিক ছাড়াও বিভিন্ন সমাজের মানুষ যারা রাস্তার ওপারে রয়েছেন এবং যে গাড়িতে তোলা হবে সেই গাড়ি, এই গাড়িতে সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হবে। যতদূর যা পরিস্থিতি, তাহলে এত প্রায় 165 দিন যদি হিসেব করে দেখি আমরা, আলটিমেট রেজাল্ট কি বিগ জিরো সেটা বলছি না আমরা, কিন্তু ঘটনার যে সাজা সেটাতে কি আবার বলছি যে অভয়ের বাবা এবং মা এবং তার পরিবারের সত্যি কি বুক জোড়ালো। এখানে অনেকের চোখে জল দেখছি, অনেক পুলিশের চোখেও জল রয়েছে। কারণ দেখুন সবাই আমরা মানুষ, শুধু পার্থক্য হচ্ছে মেরুদণ্ডের শিরদাঁড়ার পার্থক্য। তাই সিবিআইয়ের শিরদাঁড়া নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আমাদের প্রত্যেকের মনে আছে যখন জুনিয়র ডাক্তার আন্দোলন করছিলেন, তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে, তারা যখন নকল শিরদাঁড়া নিয়ে যখন তাকে ডেপুটেশন জমা দিয়েছিলেন, তারা সেদিনও বলেছিলেন। তাই জুনিয়র ডাক্তাররা তারা এখানেই আছেন, তারাও হচ্ছে কার্যত আজকের এই সাজা ঘোষণার শোনার পরে তারা তাদের মতো করে তাদের মতো করে গণ আন্দোলনের মধ্য দিয়ে নিশ্চয়ই আরও চাপ বাড়ানোর চেষ্টা করবেন। কিন্তু আমাদের বক্তব্য খুব পরিষ্কার, আমরা মনে করি যে পরিস্থিতি, যে জায়গা এই মুহূর্তে আমরা রয়েছে, এই মুহূর্তে হচ্ছে শিয়ালদা কোর্টের সামনে, কারণ হচ্ছে সঞ্জয় রায়কে বার করার প্রস্তুতি চলছে এবং আমরা একদম হচ্ছে এদিকে দেখানোর চেষ্টা করব যারা আছেন দর্শক, যারা দেখছেন। এবং এই সেই नजर होना भी चाहिए, मगर जहाँ पर पनिशमेंट की जहाँ पर बात है वो पनिशमेंट हम ऑफिशियली सुनेंगे। मगर फिर भी हमने जब सुना है कि उसको लाइफर हुआ है, उसका डेथ सेंटेंस हुआ नहीं, तो বিচারপতি অনির্বাণ দাস যে জাজমেন্ট তিনি শুনিয়েছেন এটা আমরা অফিসিয়ালি শুনবো, অবশ্যই শোনার চেষ্টা করব, প্রতিক্রিয়া পাবো, স্টেটমেন্ট পাবো আমরা। এই যে পরিবেশ, যে ঘটনা বিগত 5 মাস 5.5 মাস বাংলার ওপর দিয়ে বয়ে গেছে, গঙ্গার জল বিভিন্ন সময় বিভিন্ন স্রোত প্রভাবিত হয়েছে। তাই রাস্তায় যারা নেমেছেন, রাত জাগো যারা করেছেন, যারা ভোর জাগো হাতে লণ্ঠন মশাল নিয়ে যারা প্রতিবাদে সরব হয়েছেন, তাহলে এই বাংলার যে সংস্কৃতি, এই বাংলার যে ঘটনা তাকে সত্যি কলঙ্কিত করছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং ঘৃণ্যতম অপরাধের পরিপ্রেক্ষিতে। তাই সঞ্জয় রায়ের বিষয়ে কোনো সেন্টিমেন্ট দেখানোর যেমন জায়গা বা কোয়ারি দেখাচ্ছে না, কেউ দেখাচ্ছেন না, কিন্তু পাশাপাশি এটা ঘটনা, পুলিশের ভূমিকা, কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। ভূমিকা থাকছে সিবিআই, যারা কোর্ট মনিটরিংয়ে প্রধান বিচারপতি মনে আছে আমাদের প্রত্যেকে 4 দিনের মাথায় সিবিআই কে তদন্তে দায়িত্ব দিয়েছিল,
14ই আগস্ট যখন আরজিকর ভাঙচুর হয় তখন সেখানে কলকাতা পুলিশের ফোর্স ছিল, তারপরেও সেখানে সিআইএসএফ সিদ্ধান্ত ছিল, কোর্ট সিদ্ধান্ত আরজিকর হাসপাতালকে নিরাপত্তার চাদরে মোড়ার জন্য সিআইএসএফকে আনা হয়েছিল, যেটা অত্যন্ত লজ্জা যে একটা স্বাস্থ্য প্রতিষ্ঠান মেডিকেল ইনস্টিটিউট যার বাংলাতে যা সুনাম রয়েছে তাকে পাহারা দিতে হয়েছে সিআইএসএফকে দিয়ে। পুলিশের তৎপরতা, পুলিশের যে আমরা দেখতে পাচ্ছি যে লয়ারদের সঙ্গে তারা আমরা মনে করছি ইতিমধ্যে লয়াররা বেরিয়েছেন, আমরা শুনবো তাদের কথা। এবং যে ঘটনা সঞ্জয় রায়ের সাজার বিষয়ে এবং আইনজীবীরা তারা বলছেন তারা এই সাজা ঘোষণায় সন্তুষ্ট নয়। যতদূর আমাদের কর্ণকোণে এসে পৌঁছচ্ছে শব্দগুলো, এই শব্দগুলো আমরা শুনছি। আমরা বারবার করে সকাল থেকে যে পরিবেশ দেখছিলাম, আমরা যদি 18ই জানুয়ারি দেখি, আমরা যদি তারপরে আজকের 20 জানুয়ারি 2025 অবশ্যই ঐতিহাসিক ঘটনা এবং ঘৃণ্য ঘটনা যে তার সাক্ষীর জন্য এবং যার হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে সাজা এবং অনেক ঘটনা সিবিআইয়ের যারা তদন্ত করছিলেন তাদের ভূমিকা, এই সমস্ত প্রশ্নগুলো কেন উঠল? তাহলে দেশের যারা প্রথম সারি গোয়েন্দা সংস্থা যার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কেন্দ্রে ইতিমধ্যে বিজেপির বিভিন্ন সময় আমরা দেখেছি তারা স্টেটমেন্ট দিয়েছেন। আমরা এদিকে তারাও কিন্তু সিবিআইয়ের ভূমিকায় ইনকোয়ারিতে তারা সন্তুষ্ট নয়। আমরা আইনজীবীদের কথা শুনবো, আইনজীবীদের কথা শোনার চেষ্টা করব আইনজীবীরা কি বলছেন। কারণ চারিদিকে ব্যারিকেড, এই যে চারিদিকে গার্ডওয়াল করে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে সংবাদ মাধ্যম কর্মীরা ভেতরে যেতে না পারে। এবং এই যে এদিকে আমরা যে কথা বারবার বলছিলাম যে অভয়ার বিচার সঠিকভাবে কি পাওয়া গেল, তার বাবা এবং তার মা যে সন্তান হারিয়েছে, যেটা বলছিলেন যে অনেক কষ্ট করে তাকে ডাক্তার করেছিলেন, হয়তো ডাক্তার না করলে হয়তো তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হতো না। তাহলে রাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? রাষ্ট্রের ভূমিকায় থাকেন প্রশাসন, থাকেন পুলিশ অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে কি ফেল করলো? আর সিবিআই তারাও কি ফেল করলেন? তাহলে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়, পরে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তিনি জামিন পান, কিন্তু সন্দীপ ঘোষ জামিন পাননি দুর্নীতি ইস্যুতে। তাই আশঙ্কা প্রকাশ করছেন আইনজীবীরা যে ভবিষ্যতে সঞ্জয় রায় খালাস না পেয়ে যায়। আমরা শুনবো অবশ্যই শুনবো আইনজীবীদের কথা। কারণ এই মুহূর্তে সিভিল ক্রাইম কোর্ট শিয়ালদা রয়েছি, আমার চিত্র সাংবাদিক সমীর দফাদার রয়েছে, আমি নয়ন রায়, এবং বহু মানুষের ওপারে ভিড় রয়েছে এবং সংবাদ মাধ্যমের যারা সাংবাদিক তারা রয়েছে, তারা অফিসিয়ালি স্টেটমেন্টটা শুনতে চান। এখন আমরা দেখব যে সিবিআই আইনজীবীরা কি বলেন এবং অভয়ের বা পরিবারের আইনজীবীরা কি বলেন, এগুলো শোনার বিষয় আছে। কারণ দীর্ঘ প্রতীক্ষার পর এই মেসেজ অবশ্যই ভারতবর্ষকে খুব সুসজ্জিত করবে গণতন্ত্রের ক্ষেত্রে বা জুডিশিয়ারি। এদিকে আসুন একবার, আমরা ওদিকে একবার যাওয়ার চেষ্টা করব। এবং ইতিমধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে মহল এবং এই যে প্রিজেন্ট ভ্যান যেটা দেখানোর জন্য ছবি দেখাচ্ছে, এই গাড়িতেই সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হবে এবং যার সাজা ঘোষণা হয়েছে। আমরা অফিসিয়াল স্টেটমেন্টটা শুনব। এবং আমরা দেখেছি বাংলার বর্ধমান হোক, তুফানগঞ্জ হোক, কোচবিহার হোক, কাকদ্বীপ হোক, হুগলি হোক,
খানাকুল হোক, আরামবাগ হোক, আসানসোল সবাই কিন্তু সরব হয়েছিলেন অভয়ের বিচারের নিরপেক্ষ তদন্ত হবে। আজকে এই তদন্তের পরিপ্রেক্ষিতে যে সাজা ঘোষণা হলো তাতে কি আদৌ প্রাণ এবং মন বা হৃদয় ভিজল অভয়ের পরিবারের? এ প্রশ্ন থেকেই গেল। এ প্রশ্ন থাকাটা খুব স্বাভাবিক, কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা মনে করি যে সংবাদ মাধ্যমের ভূমিকা, যারা আমরা খুব নিউট্রালি কথা বলার চেষ্টা করি, আমরা মনে করি যে বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে, আস্থাশীল। তাই বিচার ব্যবস্থাকে যা যা ডকুমেন্টস এভিডেন্স দেবেন তিনি তার উপরেই তার শুনানি এবং তার উপর তিনি হিয়ারিং করবেন, এটাই স্বাভাবিক। তাহলে সমাজের যে সমস্ত মানুষ, বিভিন্ন স্তরের মানুষ যে কথাগুলো বলছিলেন, ডাক্তার হোক, রিক্সা চালক হোক, টোটো চালক হোক এবং ঠেলাওয়ালা হোক, অর্থাৎ অধ্যাপক হোক, সমস্ত স্তরের মানুষের বক্তব্যটা ছিল যে আসল অপরাধীদের মাথা খুঁজে বার করা। সিবিআইয়ের উপরে তারা যেমন বিভিন্ন সময় আন্দোলন করেছে, সিজো কমপ্লেক্স গেছে, সেই আন্দোলন করার পরেও আলটিমেট রেজাল্ট কি খুব ভালো হলো? এই আজকের এই 20শে জানুয়ারি এই দিনটা লেখা থাকবে। অর্থাৎ সিবিআইয়ের নিরপেক্ষতা পক্ষতা নিয়ে প্রশ্ন কিন্তু তার বিজেপি এ রাজ্যে বারবার তুলেছে, বিভিন্ন সময় বামেরাও তুলেছে এবং তৃণমূল কংগ্রেস শাসক দল তারাও বলেছেন। তারা বলছেন কলকাতা পুলিশ হাতে ঠিকঠাক তদন্ত করলে এতদিনে হয়তো সাজা হয়ে যেত। এই ইস্যু সেটা নয়। ইস্যু হচ্ছে ক্রাইম সিন চেঞ্জ করা হয়েছে এবং হচ্ছে যে কেন্দ্রীয় ফরেন্সিক যে স্যাম্পেল, নানান প্রশ্ন, নানান কথা। এরা যারা ছিলেন তারা কারা কারা ছিলেন এগুলো দেখুন। এগুলো নতুন করে আজকে বলার কোনো প্রয়োজন নেই। মানুষকে প্রত্যেকে জানেন যে ক্রাইম সিন এবং 14ই আগস্টের এই অভিশপ্ত রাতের এই তাণ্ডব দেখেছেন। সেদিন কলকাতা পুলিশ ছিলেন, সেদিনও প্রাক্তন পুলিশ কমিশনার ছিলেন, সেদিন কী করছিলেন এই প্রশ্নগুলো তো আজকে থেকে যাবে। আর সংবাদ মাধ্যমের সাংবাদিক হিসাবে এই প্রশ্নটা থাকবে, এটা খুব স্বাভাবিক নয় কি? তাই আমাদের যে দায়িত্ব এবং দায়বদ্ধতা, দায়িত্বশীলতা, আমাদের মনে হয় আমরা সেই জায়গাতে দাঁড়িয়েই সংবাদটা পরিবেশিত করা হচ্ছে আমাদের কাজ। তাই রাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, থেকে গেল। কেন থাকছে? কারণ ভারতবর্ষের অত্যন্ত দক্ষ অফিসারদের নিয়ে এই সিবিআইয়ের তদন্ত কতটা এগোলো এটা প্রশ্নাতীত। এই প্রশ্ন থেকে গেল। আমরা যদি ওদিকে যাওয়ার চেষ্টা করি একবার, হয়তো সম্ভব যদি কোনোভাবে যাই, কারণ ইতিমধ্যে যে সাজা ঘোষণার কথা আইনজীবীরা বলছেন আমরা সেগুলো অবশ্যই, এবং ইতিমধ্যে হচ্ছে আইনজীবী যারা রয়েছেন তারা বলছেন এবং এদিকে ছিল না, কিন্তু আমি ওনার আগে ছিলাম না, উনি আমাকে বললো সাইকেল দিয়ে দিলাম, কোঅপারেশন করলাম, আপনাকে করবো না কেন? যাবজ্জীবন उनका के बारे में मैंने होल टाइम मैंने पूरे जब तक जिंदा रहेगा उनका जेल में होगा। और 103 का एक जो मर्डर है वो मर्डर के बारे में उनका भी जाबज्जीवन दिया, और स्टेट को डायरेक्शन दिया, विक्टिम फैमिली को टोटल 17 लाख उनका क्षतिपूरण देने के लिए। और तो ये भी बताया रेयरेस्ट ऑफ रेयरेस्ट का मैटर नहीं है, इसलिए उनका फांसी का सजा और डेथ सेंटेंस नहीं दे रहा है। किसी को पार्टी उनका जो राय पसंद नहीं होगा तो वो लोग हायर कोर्ट में जा सकता, वो बुक कर सकता। आज সঞ্জয় রায়ের যে সাজার মেয়াদ শুনিয়েছেন গত 18 তারিখ সঞ্জয় রায়কে তিনি দোষী সাব্যস্ত করেছিলেন অ্যাক্টের 64 এবং 103-এর 1 ধারায়। সেই 3টি ধারাতেই 64-তে অর্থাৎ রেপের জন্য তাকে যাবজ্জীবন কারাবাস এবং ফাইন, এবং 66-এর জন্য আমৃত্যু কারাবাস এবং ফাইন
এক মাসের সমস্ত রেডি করে দিয়ে লাভ বলার বিষয় There is a severe latches pointed out in our argument, and today is the result of such a investigation, whereby we always prayed for the highest level of punishment, but the London court has given the life sentence of the accused person, and we have pointed out the latches of the investigation that created a confusion in the mind of the London court. That is the reflection of the judgment. By the Later, means of confusion, this judgment has come. later the सीबीआई के ऊपर क्या भरोसा नहीं है? later the judgment will come, the copy of judgment, and the elaborate part of it will explain as soon as we get the जजमेंट जो आया है, जजमेंट जो सीबीआई के ऊपर भरोसा नहीं है। আচ্ছা একটু সরিয়ে না, আমাকে হিন্দি করছি কেন বলো তো? কেন তুমি জায়গাটা দিলে আমাকে জায়গা দরকার নেই, সরিয়ে আমাকে আমি আপনারা কি বলছেন? আচ্ছা সরাও, ক্যামেরাটা পড়ে যাচ্ছে, কথা বলছো একবার এক এক রকম কথা বলছে, একবার বলছো আমাকে জায়গা করেছে, একবার বলছো ক্যামেরা পড়ে যাচ্ছে। सीबीआई का जो इन्वेस्टिगेशन प्रोसेस है, আপনারা উচ্চ আদালতে যাবেন দাদা, আপনারা উচ্চ আদালতে যাবেন। सीबीआई का जो इन्वेस्टिगेशन प्रोसेस है, क्या उसमें गलती थी? हिंदी में बोलिए, थोड़ा हिंदी में बता दीजिए क्या सीबीआई इन्वेस्टिगेशन में দাদা सीबीआई ব্যর্থতা এটা, सीबीआई के इन्वेस्टिगेशन में कहीं प्रॉब्लम थी क्या? एक्सक्यूज मी, प्लीज आंसर। सीबीआई ব্যর্থতা এটা, सीबीआई ব্যর্থতা। सीबीआई के इन्वेस्टिगेशन में कहीं पे गलती थी दादा? सीबीआई भूमिका, सीबीआई के इन्वेस्टिगेशन में कहीं पे गलती थी? सीबीआई के इन्वेस्टिगेशन में क्या क्या वो बताइए थोड़ा। सीबीआई की ব্যর্থতা রয়েছে, आपको क्या लगा गलती थी? কি ব্যর্থতা রয়েছে? सीबीआई के इन्वेस्टिगेशन में गलती थी, हाँ या ना? इसका मतलब गलती थी ना सीबीआई के इन्वेस्टिगेशन में? सीबीआई ব্যর্থতা ছিল, सीबीआई के सीबीआई जो हम लोग का आर्गुमेंट में भी था कि देयर हैज बीन सम लैचेस। आज जजमेंट का कॉपी नहीं मिला, अभी तक उसको लाइव किया गया है। बाकी जो है मिलने के बाद हम लोग आर्गुमेंट में था कि इन्वेस्टिगेशन प्रॉपर्ली नहीं हुआ है, देयर हैज बीन सम लैचेस। जो कंफ्यूजन किया है सबका माइंड में नहीं। पहले हम लोग को जजमेंट का कॉपी मिल दीजिए, उसके बाद हम लोग सब डिसाइड करेंगे हम लोग का नेक्स्ट स्टेप क्या होगा। যে জাজমেন্ট শুনিয়েছেন বিচারপতি, তাতে দে আর নট স্যাটিসফাইড। উচ্চ আদালতে যাওয়ার কথা বললেন আইনজীবী, যে
তারা বারবার করে যেটা বলছিলেন যে সিবিআই ব্যর্থতা নিয়ে প্রশ্ন হচ্ছে, সিবিআই ভূমিকা ওই ইনভেস্টিগেশন নিয়ে প্রশ্ন ছিল কি? উত্তর ইয়েস নো। তাতে পরিষ্কার যে সিবিআইয়ের তদন্তের প্রক্রিয়ার ক্ষেত্রে প্রশ্ন থেকে গেল। প্রশ্ন থাকবে এই কারণেই সিবিআইয়ের সওয়াল জবাব করেছি, তাতে লাইফার এটা অর্থ তারা ফ্যামিলি কি বলবে? আশা করেনি, কিন্তু তাহলে প্রশ্ন থেকে গেল যে যেখানে জাতীয় আইনজীবীরা বলছে যে এটা নিয়ে তারা আগামী দিনে উচ্চতর আদালতে आज के तारीख जो 20 तारीख 2025 जनवरी की बात है, वो इतिहास में लिखा जाएगा, इसमें कोई डाउट की बात नहीं। এই সারা বাংলা যখন গোটা অভয়ের ঘটনার এই দর্দনাক খুন এবং হচ্ছে রেপ তার পরিপ্রেক্ষিতে যে সাজা ঘোষণা হলো, দে আর নট স্যাটিসফাইড অফ লিগ্যাল ব্যাটেল যারা করছেন তারা। এখন আমরা অপেক্ষা করবো, অপেক্ষা তার পরিবারের বক্তব্য আমরা শোনার চেষ্টা করবো। কিন্তু একটা সান্নাটা পরিস্থিতি তৈরি হলো, সুবিচার পরিস্থিতি হলো, যে যা ভাবা হয়েছিল অনেকে প্রশ্ন ছিল, অনেকে বলছিলেন যে হয়তো যাও ফাঁসির অর্ডার হবে, অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট। তা যখন হয়নি, যেখানে লাইফার দেওয়া হয়েছে সেখানে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকছে। এ প্রশ্ন তুললেন আইনজীবী। তাই এদিকে তাকারও আমি শুনতে বলি, যেভাবে কার্যত মানুষ রয়েছে এখানেই যে থেমে থাকবে যুদ্ধ, এটা নয়। আইনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া চলবে, এই লড়াই চলবে এবং আইনের লড়াই চলবে। কারণ প্রতিটি মানুষ বাংলার গভীর পর্যায়ে দাঁড়িয়েছিলেন এই রায় ঘোষণার পর। যে রায় ঘোষণা হয়েছে তাতে বিভিন্ন মহল থেকে কিন্তু তারা স্যাটিসফাইড নয়। আমরা যে কথা শুনতে রাষ্ট্রের যে ভূমিকা, পুলিশের ভূমিকা এবং সিবিআইয়ের যে ভূমিকা, তার প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করে দিল আইনজীবীদের। কিছুক্ষণ পর এই সঞ্জয় রায়কে বার করা হবে, তার প্রস্তুতি চলছে। অপর কারণে তিনি বরযাত্রী যাচ্ছেন, যেমন তার সাজা ঘোষণা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে প্রায় 5 মাস পর একটা শুনানি, তাহলে সিবিআই কেন ফেল করলো প্রশ্নটা উঠছে। এই প্রশ্ন করছেন আইনজীবীরা, করছেন বিভিন্ন স্তরের মানুষ প্রশ্নটা করছেন যে এই ধরনের তদন্ত হাই প্রোফাইল এজেন্সি ভারতবর্ষের সিবিআই আবার প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড় করালো, যা সন্ধ্যার শান্ত ডিবেটে তোলপাড় হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রশ্ন তুলবেন তৃণমূল কংগ্রেস শাসক দল, প্রশ্ন কিন্তু বিজেপি দলে যারা আছেন তারাও প্রশ্ন তুলবেন, আর বামেরা করবেন। ফলে এই যে মহল, এই যে পরিস্থিতি, যেটা অন্তত প্লিজ চলুন একটু কথা শুনুন। এটা হওয়ার ছিল, সবাই বুঝছে প্রশ্ন উত্তর আমরা জানিয়েছি। এই যে ঘটনাটাকে সারা পৃথিবী যেটাকে দাঁড়িয়ে দিয়েছিল, যে কোনোভাবেই হোক তদন্তকারী সংস্থা আদালতের কাছে কিন্তু এইটা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে যে এটা রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম নয়। এইটা প্রতিষ্ঠা করতে তারা কিন্তু ব্যর্থ হয়েছে। এইটা হচ্ছে যে আমরা এতদিন ধরে তদন্তকারী সংস্থার কাজকর্ম নিয়ে, তাদের তদন্ত প্রক্রিয়া সব কিছু নিয়ে আমাদের মনে যে প্রশ্নগুলো আসছিল, শেষ পর্যন্ত যখন মহামান্য আদালত এই মন্তব্য করেছেন, তখন হচ্ছে যে আমাদের সেই আশঙ্কার জায়গাটা, সন্দেহের জায়গাটা, সেইটা কিন্তু মান্যতা পেল। এবং সেই সঙ্গে আমরা এটাও বলবো, কখনই উনি বলেননি
যে প্রিন্সিপাল অ্যাকিউজ যাকে আজকে বিচার করা হলো, এটাও আমাদের বলা তাকে আমরা জেরা করে কেন তদন্ত প্রক্রিয়া নিয়ে বারবার আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন এসেছে, তাদেরকে কেন আমরা আমাদের এই মেয়েটি তাদের বাবা মা তারা হচ্ছে যে তাদের মনে যে প্রশ্নগুলি ছিল জুনিয়র ডাক্তাররা আলাদা করে অনেক পুলিশ কোন কোন জায়গাগুলোতে মনে হচ্ছে যে তদন্তগুলো আরো গভীরে গিয়ে করা দরকার ছিল। সেটা হচ্ছে যে একদম প্রথম থেকে শুরু করে যে ঘটনার পর হচ্ছে যে বাড়িতে যেভাবে আত্মহত্যার কথা বলে খবর দেওয়া বা হচ্ছে যে ক্রাইম সিনে এতগুলি লোকের উপস্থিত থাকা, তার বাবা মায়েরকে তার মেয়ের মরদেহকে দেখতে না দেওয়া, এফআইআর এ দেরি করা, পোস্টমর্টেম নিয়ে অনেকগুলি প্রশ্ন এবং তারপরে হচ্ছে যে পরবর্তীকালে যে কথাগুলো আমরা দেখেছি যেটাকে এই ক্রাইম সিন বলে বলা হচ্ছিল তার আশেপাশের যে জায়গাগুলো সেগুলিকে ভাঙচুর করার যে সিদ্ধান্তটা হঠাৎ করে ঘোষণা করা হয়েছিল এবং তার পরবর্তীকালে যা কিছু ঘটনার পর সেইটা হচ্ছে যে কোথাও কিন্তু আমাদের মনে এই সন্দেহগুলো এই প্রশ্নগুলোকে আরো জাগিয়েছিল। আমরা তদন্তকারী সংস্থার কাছে আমাদের আমাদের রিপোর্টার কাছে না ভাই, আমি তো প্রশ্ন কথা রিপোর্টার কিন্তু তদন্তকারী সংস্থা সেই কারণে এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিটটা জমা দেওয়া হলো এবং আমরা যে সন্দেহগুলি করছিলাম সেটা হচ্ছে যে বিচারপতি কিসের ভয় সঞ্জয় একা দোষী নয় পোস্টার দেখছিলাম আমরা যেরকম করেছি চোর কিছুই হলো না, বেকার তাদেরকে তো কিছু করতে পারলো না, যে মাথা যায় এতগুলো লোক রয়েছে তাদের তো কিছু করতে পারলো না, যে আমরা লাস্ট টাইমে গিয়ে সেই ফিরে সেই হলো এদিকে ফাঁসি দিত ভয় দিত সব ভয় দিত তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। আজকের ব্যবস্থা যদি ফাঁসি ব্যবস্থা করতো তাহলে সিবিআই এর ভূমিকা ওটা কিছুই না, ওরা বেকার, সবকিছুই বেকার হয়েছে। সিবিআই এর ভূমিকা নিয়ে একটা মেয়ে মারা গেল তার সবার প্রমাণ কি করে দরকার করে কি করে হয় এটা কি করে হয়? একটা বেটা ছেলে একটা মেয়ের যদি দুর্গা রূপ যদি নিয়ে নেয় তা একটা বেটা ছেলের সামনে মেয়ে ছেলে রাখা পারবে না, এই একার দ্বারা হয়নি, এটা অনেক লোক আছে। আমরা 14 দিন রাত্রিবেলা সাম্বাইরে গিয়ে ঘুমিয়েছিলাম, সারা রাত্রি বিয়ে হবে নিয়ে আমরা অনেক বিচার করেছি, এটা একজনের জন্য পাই না, এটা একজনের দোষী না, অনেক যেভাবে সরব হচ্ছেন যেভাবে বলছেন যে একা সঞ্জয়ের পক্ষে এই অপরাধ সংগঠিত করা সম্ভব নয়, যারা এখানে অভয়ের মঞ্চে আছেন আমরা তাদের সঙ্গে কথা বলে দেখি একবার বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। স্যার একটা প্রশ্ন হচ্ছে সিবিআইয়ের ভূমিকা আর সঞ্জয়ের যাবজ্জীবন কোথাও মনে হচ্ছে বাংলার মানুষ আশাহত হলো? অবশ্যই আশাহত হলো। রবীন্দ্রনাথ 100 বছরের বেশি আগে বলে গেছিল বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, এখন দেখলাম যে সত্যি বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। কিছু মানুষকে আড়াল করার জন্য, কিছু যারা মাথার উপরে বসে আছে তাদের আড়াল করার জন্য শাসক দল মানে কেন্দ্র এবং রাজ্যের শাসক দল এবং সিবিআই তারা যে এই যে বলেছিল যে খাঁচার তোতা পাখি, তারা আরেকবার প্রমাণ করলো যে তারা হচ্ছে খাঁচার তোতা পাখি। তাহলে কি সেটিং তত্ত্ব বলে বা যেটা বারবার হচ্ছিল সেটিং তত্ত্ব, তাই কি? অবশ্যই আমি তো দৃঢ়তার সাথে মনে করি যে সেটিং তত্ত্ব আছেই, কারণ সিবিআই যেখানে কেন্দ্রীয় সরকারের একটা টিম যারা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি তাদের রিপোর্টকে সম্পূর্ণ আড়ালে রেখে এই বিচার প্রক্রিয়ার বাইরে রেখে তারা যে কাজ করেছে সে কাজ অত্যন্ত ইতিহাসের জায়গায়, ওরা একটা কলঙ্কিত জায়গায় সিবিআই থাকবে, এটা আমি বলতে পারি। আমি আপনার কাছে আসবো হচ্ছে যে সিবিআইয়ের ভূমিকা নিয়ে এবং সিবিআইয়ের যে ভূমিকা আজকে তার জন্য প্রশ্নের মুখে দাঁড় করালো এবং এই আজকে যে জাজমেন্ট হলো, আজকে এক তো সিবিআই যাবজ্জীবন হয়েছে, সঞ্জয় রায় যাবজ্জীবন হয়েছে, আপনার কি মনে হয় যে তার যাবজ্জীবন হওয়া ঠিক ছিল না? ফাঁসির কথা যেটা বারবার সমাজ থেকে উঠছিল, নাকি একা সঞ্জয়ের পক্ষে সম্ভব? একার পক্ষে তো সম্ভব না, সেটা সবাই জানে, নতুন করে আর বলার কিছু নেই। আসলে অনেকে তার পরিবার নিয়ে এসছেন না, অনেকে হতাশ, অবশ্যই হতাশ এ কারণেই যে এটা অন্তত তারা আশা করেনি। আমরা
দেখি যাওয়ার চেষ্টা করবো, এ কারণেই যে পরিস্থিতি যে তৈরি হয়েছে। আপনি আমাকে বলুন, যে তদন্ত যেভাবে চলছিল, সিবিআইয়ের ভূমিকা প্রশ্নাতীত। সিবিআইয়ের ভূমিকা এখানে আমরা মনে করি সিবিআই সিআইডি বহু কিছু করে, আমরা মনে করি না, আমি মনে করি না। আজ যদি সিবিআই সঠিক কাজ করতো, আজকে পার্থ ভৌমিকের মতো এত বড় বড় যে স্ক্যান্ডালগুলো হয়েছে, একটাও চার্জশিট পার্থ চ্যাটার্জি, হ্যাঁ আমি সবকটাই বলছি যে অনেক ক্রাইম তো হয়ে রয়েছে, আজকে একে একে সব ছাড়া পেয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কারণ চার্জশিট দিতে পারেনি। অভয়াকাণ্ড, এত বড় একটা ঘটনা, একটা আমাদের ঘরের মেয়ে মা চলে গেল, আজকে আমরা প্রত্যেকে রাত্রে রাস্তায়ও নেমেছি, তার বিচারে এতদিন সময় সিবিআই লাগা উচিত ছিল না। হ্যাঁ, যারা তদন্ত করছে তাদের উপর হয়তো পুরো কোনো প্রেশার আছে, যারা তারা এটা আনলো না। এই যে আজকে যে ঘোষণাটা হলো, বিচারককে আইনকে আমি সম্মান করি, আমি মানছি, সেই জায়গায় আমার কোনো বক্তব্য নেই, কিন্তু বক্তব্য একটাই যে বিচারক যদি ওর শাস্তির সাথে সাথে আর এই যে পুরো ঘটনার সঠিক জয়তন করতে বলতো, তাহলে হয়তো আমরা সাধারণ পাবলিকরা আরও খুশি হতাম। যে কথা বারবার তো আপনাকে বলছি যে সিবিআই তো দেশের প্রথম সারির গোয়েন্দা সংস্থা, তাদেরকে নিয়ে প্রশ্ন উঠলো, এটা তো ভারতবর্ষের বাংলা মানুষের অত্যন্ত বেদনা। নিশ্চয়ই বেদনা তো বটেই, কিন্তু একটা জিনিস আমাদের এটাও সাথে সাথে বুঝতে হবে, আমাদের দাবিটাকেও যখন আমরা উপস্থাপিত করছি, তেমনি যে রাজনীতি এমন একটা জিনিস, সুকৌশলে কখন কোথায় কিভাবে কাদের সাথে সেটিং হয়, নিম্ন স্তরের যারা রাজনীতি করে তারা সেটা কিন্তু বুঝতে পারে না। সুতরাং এখানটায় সেটিং আছে কি নেই সেটা একদম হাতে নাতে তো আমরা ধরে দিতে পারছি না, সন্দেহ করছি। আপনি প্রশাসনের ভূমিকাতেও নেই না, সেই জন্যই আমি যেহেতু প্রশাসন নেই, আমরা সাধারণ নাগরিক, সে ডাক্তার হই, উকিল হই, ইঞ্জিনিয়ার হই বা শ্রমিক হই, কর্মচারী হই, আমরা অত ওখানটায় গিয়ে পৌঁছতে পারছি না। সুতরাং সেটিং আছে কিনা এটা বলা যায় না, এটা আমাদের সন্দেহ কি বেসিসে যে যেরকম মানে তদন্ত হওয়া উচিত ছিল, আমরা জনসাধারণ যেটা ভাবছি ঠিক সেইভাবে তদন্তটা হয়নি, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। বেশ, আমরা এখানে কথা বলার চেষ্টা করব এই কারণেই যে আমি আপনার কাছে আসছি, সেটা হচ্ছে বলছি বিচার ছিনিয়ে আনা গেল না, সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলো। দেশের প্রথম সারি আমরা এই বিচার চেয়েছি, বিচার ছিনিয়ে নিয়ে আনা গেল না। আমরা যে বিষয়টা ঘটলো, ওর ফাঁসি হোক বা যাবজ্জীবন হোক, আমরা এতে খুশি না। ওর যাই শাস্তি হোক না কেন, ওই শাস্তির ব্যাপারে আমরা কোনো কথা বলছি না। আমরা মূল বিষয় যারা ওকে দিয়ে করালো, মূল কুচক্রী যারা হচ্ছিল এই স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি, ভেজাল ওষুধ থেকে শুরু করে, ভেজাল স্যালাইন থেকে শুরু করে, হাসপাতাল বজ্র বিক্রি করা থেকে শুরু করে, হাসপাতালে যন্ত্রপাতি কেনা থেকে শুরু করে, সব নিয়ে যে দুর্নীতির একটা চক্র সারা রাজ্যব্যাপী একদম প্রশাসনের মাথা থেকে তলা পর্যন্ত ছড়িয়ে দেওয়া হয়েছিল। সেই দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য যাতে প্রকাশ্যে না আসে, তার জন্য অভয়াকে খুন করতে হয়েছে। অভয়াকে খুন হতে হয়েছে, অভয়া বলিদান দিয়ে সবার সামনে এই দুর্নীতিটা সামনে নিয়ে এসছে। এখন মূল বিষয় হচ্ছিল এই কুচক্রী যারা ওকে খুন করলো, যারা করালো এবং যারা করলো, এবং এই পুরো সবাই যদি শাস্তি না পায়, আমরা রাস্তা ছাড়ছি না। মূল বিষয় সবাই জানে, সারা পৃথিবী দেখেছে, একা ওর পক্ষে, সঞ্জয় রায়ের পক্ষে কখনোই একা ওই ঘটনা ঘটানো সম্ভব না। সিএফএসএল রিপোর্টেও বলেছে যে ক্রাইম সিন ওটা না, তার কারণ ক্রাইম সিন যেরকম ওর শরীরে যে আঘাত পাওয়া গেছে, সেই আঘাত কখনো একজনের দ্বারা সম্ভব না। প্রচণ্ড ধস্তাধস্তি হয়, কোনো ধস্তাধস্তির চিহ্ন সেই ঘর থেকে পাইনি। তারপরে ক্রাইম সিন অন্য জায়গায়, তারা সেই ক্রাইম ঘটালো, ঘটিয়ে ওখানে নিয়ে এলো এবং নিয়ে এসে এই সঞ্জয় রায়কে উপস্থিত করালো ভোরবেলায়, করিয়ে সেই একসাথে নিজেরা দলবদ্ধভাবে যে ঘটনাটা ঘটানো হলো, তার আজকে একটা রায় হলো। সঞ্জয় রায় তো প্রথম থেকে এই দুর্নীতি চক্রের ছোট্ট একটা পার্ট বোধহয় ছিল, ওকে দিয়ে কিছু কাজ করাতো। আসল যারা এই দুর্নীতিটা করে টাকা পয়সার দুর্নীতির টাকাটা একদম তলা থেকে মাথা পর্যন্ত প্রশাসনের পৌঁছে দিত, তাদের শাস্তি কিভাবে হবে? মূল যারা প্রত্যক্ষভাবে এই খুনের সাথে যুক্ত, যারা আর্জি করে, প্রিন্সিপাল থেকে শুরু করে যারা লোপাটের সাথে যুক্ত, যারা হচ্ছিল ওই আমাদের থানার ওসি,
শুরু করে যেখানে ফোন করে সারা দিন মেডিকেল কাউন্সিলের সাথে কথা বলা, মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান থেকে শুরু করে মেডিকেল কাউন্সিলের সমস্ত সদস্যরা কোনো উপস্থিত, এটা কখন হয়? তারা ডাক্তার, স্বাস্থ্য ব্যবস্থা তারা জানে না ওখানে গেলে ক্রাইম সিন সমস্ত প্রমাণ লোপাট হয়ে যাবে, সেখানে হাঁটাহাঁটি করছে, হাত দিচ্ছে, সব কিছু করছে, প্রমাণ লোপাট করে দিল ডাক্তাররাই, যারা দুর্নীতির সাথে যুক্ত যে ডাক্তারগুলো, যারা আবার কাউন্সিলের মাথায় বসে আছে, তাদেরকে যখন জেরা করা হয় পুলিশ বলে এরা কারা, পুলিশ আবার তাদেরকে মিথ্যা পরিচয় দিয়ে বলে ফরেন্সিকের লোক তারা। এবং এই যে পুরো বিষয়টা যে চক্রান্ত, সেই চক্রান্ত তো উদ্ঘাটন হলো না। একটা রায় ঘোষণা করে ভাবছে যে ধামাচাপা দেওয়া যাবে না। যখন সুপ্রিম কোর্ট বলল, যখন ওই খামটা পেল, সিবিআই এর যে খামটা পেয়ে সুপ্রিম কোর্ট বলেছিল, মনে আছে বিচারপতি, যে 30 আমাদিয়াল বলেছিলেন যে আমি 30 বছর কর্মজীবনে পাইনি দেখাবেন, তা সেইগুলো কি? সেগুলো তো প্রকাশ্যে এলো না। সেইগুলো আমরা চাই প্রকাশ্যে আসুক, আসল দোষী শাস্তি পাক। তারপরেই আমরা রাস্তায় আছি এবং আমাদের মূল আন্দোলন হচ্ছে হলো আসল দোষী শাস্তি পাওয়ার সাথে সাথে স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্নীতি, সেই দুর্নীতিকে আমাদের দূর করতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। আসল দোষীকে শাস্তি দিতে হবে, স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতিতে সরব সবাই। এবং যিনি বলছিলেন যারা সুশীল সমাজ, নাগরিক সমাজ যারা বলছেন আমরা ভাবে একা সঞ্জয় রায়ের পক্ষে সম্ভব নয়। এবং আমরা ইতিমধ্যে আমরা কথা বলার চেষ্টা করছি এবং এটা বাংলার ঘটনা যে আমরা বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন করতে পারি না। নিশ্চয়ই ভুল বলছেন না, তারা নিশ্চয়ই জায়গায় দাঁড়িয়ে এবং আমরা যে পরিস্থিতি কথাগুলো শুনছিলাম বিভিন্ন তাদের কাছ থেকে, যারা এবং 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 হচ্ছে একের পর এক মানুষের যে দাবি আওয়াজ, সে আওয়াজগুলো কার্যত স্থিমিত, এই আন্দোলনের তীব্রতা প্রখরতা এখনো সঞ্জয় রায়কে বার করা হয়নি। সঞ্জয় রায় তাই বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন। দেখছিলাম হাতে বেশ কিছু পোস্টার, তাই বিচারপতি নীরব কেন, সঞ্জয় রায় একা দোষী এরকম কথা উঠছিল। তাই এরকম একটা ঘটনার বেনজির যে সাজা ঘোষণা, তাদের বাংলা এবং বাঙালি গোটা দেশের মানুষ অবশ্যই শোকাহত, আশাহতকে নয়। আর শোকাহত এ কারণেই সিবিআইয়ের তদন্তের ভূমিকা নিয়ে। আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক, সমীর দফাদার, শিয়ালদা কোর্ট। নজর রাখুন আপনারা।